হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি শায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেলে সিম্পল নলেজে। তো আজকে আমি আবার আরআরবি গ্রুপ ডি 2025-এর এক্সামের কোশ্চেন সায়েন্সের নিয়ে এসেছি। এটা নভেম্বর মাসের 27 তারিখে যে সেকেন্ড শিফটের এক্সাম হয়েছিল আরআরবি গ্রুপ ডি 2024-25-এর, তার আমি শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করবো আজকে। এটা একদম অফিসিয়াল আনসার, রেলওয়ের দেওয়া আনসার কিয়ের কোশ্চেন। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখো এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি তারা পার্ট 1 ভিডিওটা দেখে আসতে পারো। এভাবে প্রতিদিন একটা একটা করে শিফটের আমি কোশ্চেন দিতে থাকবো। প্লে লিস্ট বানানো আছে আরআরবি গ্রুপ ডি 2025 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ বলে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। লিঙ্ক তো দিয়ে রেখেছি আমি পার্ট 1-এর, সেটা ওখান থেকে দেখে আসতে পারো। চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক। তো সবার প্রথম প্রশ্ন বলেছে, দ্রুত গতির একটি বলকে ধরার সময় একজন ক্রিকেট খেলোয়াড় তার হাতকে নিচের দিকে নামিয়ে আনেন কেন? কারণ আঘাতের সময় বাড়ানোর জন্য হাতের ওপর কম বল প্রযুক্ত হয়। কারণ আমি হাত দিয়ে যদি পেছনে টেনে আনি, তাহলে বলের যে গতিবেগ সেটাকে আমি কমিয়ে দিতে পারি, যার ফলে হাত থেকে বলটা ফসকে বেরিয়ে যায় না। এই কারণে এটা করা হয়। দ্বিতীয় প্রশ্ন, একটি ভারী কাঠের ব্লককে একটি রুক্ষ মেঝের ওপর ঠেলে দেওয়া হলো, প্রযুক্ত বল ধীরে ধীরে বৃদ্ধি করা হলো। তো প্রথমে ব্লকটি সরে না, তারপর একটা নির্দিষ্ট বল প্রয়োগের পর ব্লকটি সরতে শুরু করে। অবশেষে যখন ব্লকটি চলমান হয় তখন এটি ধ্রুবক বেগ নিয়ে চলে। তো নিচে কোনটি তিনটি পর্যায়ে বলের পরিস্থিতিকে সঠিকভাবে বর্ণনা করে? পর্যায় 1 প্রতিমিত, পর্যায় 2 অপ্রতিমিত, আর পর্যায় 3 প্রতিমিত। তারপর 3 নম্বর প্রশ্ন, মূল থেকে উপড়ে ফেলা একটা গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল, কয়েক ঘন্টা পরে গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়েছিল। এর সম্ভাব্য কারণ কি হতে পারে? জাইলেমের মধ্যে জল পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল এই কারণে। তো জাইলেম এক ধরনের কলা যে কিনা জল পরিবহন করে। রেলওয়ে গ্রুপ ডিতে বহুবার রিপিটেড কোশ্চেন এসেছে, টেকনিশিয়ানও এসেছিল। তো জাইলেম কলা জল পরিবহন করে। জাইলেম জল আমি এভাবে মনে রাখতাম। তারপরে প্রশ্ন, ধাতুর অপক্ষয় প্রক্রিয়ায় কি ঘটে? এর ফলে পরিবেশগত উপাদানগুলির সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলি তাদের অক্সাইড, সালফাইড বা কার্বনেটে রূপান্তরিত হয়। তারপরে 5 নম্বর প্রশ্ন বলেছে, জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটি? এটি অপত্য জীবের মধ্যে দুটি জনিত্রী জীবের ডিএনএ একত্রিত করে। তারপরে 6 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি বৃদ্ধি পেলে একটি পরিবাহী রোধ বৃদ্ধি পাবে? তাহলে 1 নম্বরে আছে পরিবাহী তাপমাত্রা, 2 নম্বরে পরিবাহী দৈর্ঘ্য, 3 নম্বরে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো পরিবাহী রোধ বৃদ্ধি পাবে শুধুমাত্র পরিবাহী তাপমাত্রা ও পরিবাহী দৈর্ঘ্য। কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে রোধ বৃদ্ধি পায়, আর পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ কমে যায়। ব্যস্তানুপাতিক সম্পর্ক 3টা হবে না, 1 আর 2 হবে, বৃদ্ধি পাবে। তারপরে 7 দাগের বলেছে কি, নতুন নতুন কার্তেশীয় চিহ্নের রীতি অনুসারে একটি আলোকরশ্মির বস্তু থেকে লেন্সে আপাতিত হওয়ার ক্ষেত্রে বস্তুটিকে সর্বদা এমনভাবে স্থাপন করা হয় যাতে, অপশান এর হিসাবে, যাতে বস্তুটি লেন্সের বাম দিকে থাকে। বাদিক থেকে ডানে রাখা হয় যাতে বস্তুটি বাদিকে থাকে আর ডান দিকে থাকে ইমেজ বা প্রতিবিম্ব। তারপরে আলোর গতিবেগ সবসময় বাদিক থেকে ডান দিকে রাখা হয় কার্তেশীয় চিহ্নের অনুসারে। তারপর নিচের কোন বিকল্পটি বংশানুসরণ সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তকে ঠিকভাবে উপস্থাপন করে? অপশান সি, প্রতিটি প্রলক্ষণ দুটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে বাংলা লিখেছে বলে এরকম লাগছে, ইংলিশ থেকে ট্রান্সলেট করা বাংলায়, তাই জন্য। তো দুটি প্রলক্ষণ, যেটাকে আমরা বলি প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেইটা ব্যাপারটা বলা আছে। প্রলক্ষণ মানে হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন, আর দুটি প্রভাবক দ্বারা মানে হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলে থাকি প্রকট। এই দুটো শব্দ আমরা বাংলা বইয়ে পড়েছি, এখানে বাংলা ট্রান্সলেট করার জন্য এরকম লেখা হয়েছে। তাহলে প্রতিটি প্রলক্ষণ দুটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর 9 দাগের প্রশ্ন, নিচের উল্লেখিত পদার্থের পরিমাপযোগ্য ধর্ম এবং তার এসআই এককের কোন জোটটি সঠিক? তাহলে ঘনত্বের একক হয় প্রতি ঘনমিটারে কিলোগ্রাম, মানে প্রতি ঘনমিটারে কিলোগ্রাম। মানে ব্যাপারটা হচ্ছে কি, ঘনত্ব কাকে বলে? একক আয়তনের ভরকেই ঘনত্ব বলি আমরা। তাহলে আয়তন একক, তাহলে ঘনমিটারে একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি। তাহলে ঘনত্ব সমান সমান প্রতি ঘনমিটারে কিলোগ্রাম হবে। ঘনমিটার মানে আয়তন আর কিলোগ্রাম মানে ভর, তাই কারণে প্রতি ঘনমিটার কিলোগ্রাম, এটাই হচ্ছে ঘনত্বের সম্পর্ক।
তাহলে এটা ঘনমিটার মানে কি, ওপরে নিচে মিটার কিউব হবে, ওপরে কিলোগ্রাম, মানে কেজি পার মিটার কিউব হবে এসআই একক। তারপরে 40-18 আর্গন ও 40-20 ক্যালসিয়াম হলো একজোড়া কি আইসোবার, কারণ এদের ভর সংখ্যা সমান। আইসোবার মানে ভর সংখ্যা সমান, আর ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দুটো পরমাণুতে যখন সমান হয় তখন সেটাকে আমরা আইসোবার বলে থাকি। এখানে দেখো এদের ভর সংখ্যা সমান রয়েছে, কারণ ভর সংখ্যা ওপরে লেখা হয় 40-40, তাই কারণে এরা সমান, কিন্তু এদের প্রোটন সংখ্যা আলাদা আলাদা আছে। দেখো আর্গনে 18 হয়, ক্যালসিয়ামের 20 হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়ামের কার্বনেটের বিক্রিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়ামের বাইকার্বনেটের বিক্রিয়ায় নিম্নোক্ত কোনটি একটি সাধারণ বিষয়? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হওয়া। কারণ আমরা জানি অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় সবসময় লবণ তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, তাই সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, তো এটা হবে রাইট অ্যান্সার, অপশন এ। তারপরে আকরিক থেকে খনিজ মৌল অপসারণের জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলি খনিজ মৌল এবং আকরিকের কোন ধর্মের মধ্যে পার্থক্যের ভিত্তিতে ঘটে? তো রাসায়নিক বা ভৌত ধর্মের পার্থক্যের ভিত্তিতে ঘটে। 13 দাগে বলেছে গ্যাসের ওপর চাপ বৃদ্ধির ফলে নিচের কোন ঘটনাটি ঘটে? আন্তঃকণা স্থান হ্রাস, অর্থাৎ ইন্টার পার্টিকেল স্পেস। তো গ্যাসের ওপর চাপ বৃদ্ধির ফলে এদের মধ্যে যে এদের কণাগুলো রয়েছে যে গ্যাসের মধ্যে, তাদের মধ্যেকার যে স্পেস বা ফাঁকা স্থান সেটা হ্রাস পায়। তারপরে 14 দাগে কি বলেছে? 14 দাগে বলেছে যদি একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয় তাহলে তারটির রোধ কী হবে? প্রকৃত রোধে 4 গুণ হবে। কারণ একটা সূত্র রয়েছে, রোধ সমান সমান রো ইন্টু এল বাই এ। এল মানে তারের দৈর্ঘ্য, এ মানে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল। তোমরা ক্যাপশন অন করে নাও, সূত্রটা তাহলে বুঝতে পারবে। আমি আরেকবার বলে দিচ্ছি, আর সমান সমান রো ইন্টু, রো একটা চিহ্ন যেটা রোধাঙ্ক বলি আমরা, তাহলে আর সমান সমান রো ইন্টু এল বাই এ, যেখানে এল হচ্ছে তারের দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল, রো হচ্ছে কি আমরা যেটাকে বলি রোধাঙ্ক, আর আর দিয়ে হচ্ছে রোধ। তাহলে আমি যদি দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে টু হয়ে যাবে উপরে, আর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করি তাহলে নিচে হাফ হয়ে যাবে, তাহলে 2কে হাফ দিয়ে ভাগ করলে 4, তাহলে রোধের পরিমাণ 4 গুণ হয়ে যাবে আগের থেকে। জীবদেহে কোষ প্রাচীরের অবস্থান কোথায়? উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে। জীবদেহে কোষ প্রাচীরের অবস্থান কোথায়? উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার বাইরে। তারপর 16 দাগের প্রশ্ন, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে তীব্র জলাকর্ষী বিকারক হিসেবে বিবেচনা করা যেতে পারে কারণ, জলাকর্ষী মানে জল, হাইড্রোফিলিক বলি, জলকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটা। এর কারণ এটি ড্যাশ থেকে জল অপসারণ করে। গাঢ় সালফিউরিক অ্যাসিড বা H2SO4 অ্যাসিডকে তীব্র জলাকর্ষী বিকারক হিসেবে ব্যবহার করা যেতে পারে কারণ এটি ড্যাশ থেকে জল অপসারণ করে, গ্লুকোজ থেকে। গ্লুকোজ ভুল করে হয়ে গেছে, গ্লুকোজ GLUCOAC বা গয়লয় হস্যু কওকার বর্গাজ্য, গ্লুকোজ থেকে জল অপসারণ করে, বা শর্করা যেটাকে বলি। তারপরে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? অভিসারী মানে বুঝতেই পারছো এক জায়গায় কেন্দ্রীভূত করা কোনো কিছু, কারণ এটি সমান্তরাল রশ্মিগুলিকে একটি ফোকাস বিন্দুতে অবিস্তৃত করে, অর্থাৎ একটা বিন্দুতে সমাপতিত করে, এক জায়গায় নিয়ে আসে। তারপরে একটি বস্তুকে 78.4 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, ভূমিকে স্পর্শ করতে বস্তুটি কত সময় লাগবে? এখানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে, যেটা অভিকর্ষ ত্বরণ বলি। সূত্র হচ্ছে গিয়ে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমার ক্যাপশন অন করো, সূত্র দেখতে পারবে। তাহলে এস মানে দূরত্ব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এস মানে দূরত্ব বা সরণ যাই বলে, ইউ মানে প্রাথমিক গতিবেগ, টি মানে সময়, প্লাস হাফ, তো হাফ কনস্ট্যান্ট বা ধ্রুবক, তারপর এ মানে হচ্ছে গিয়ে অভিকর্ষ যে ত্বরণ, এখানে এ মানে জি আর কি, জিটাই এ এখানে, আর টি মানে হচ্ছে গিয়ে সময় তার বর্গগুণ। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তা প্রাথমিক গতিবেগ প্রথমে শূন্য ছিল, ওপর থেকে যখন নিচে পড়ছিল পড়ার আগের মুহূর্তে তো বস্তুটি গতিবেগ শূন্য ছিল, তাহলে ইউর মান শূন্য হয়ে গেলে তাহলে আমি লিখতে পারি এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। ব্যাস, এবার এখানে আমাদের মান বের করতে হবে, যেহেতু এখানে ভূমিতে টাইম, তাহলে টি এর মান বের করতে হবে। টি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 2s/a, তাহলে 2s/a এখানে মান বসাও, তাহলে এস মানে এখানে 78.4, তাহলে 2 গুণ 78.4 বাই এ মানে এখানে জি 9.8, তাহলে কাটাকুটি করলে 4×4 = 16 হয়, তাহলে টি স্কোয়ার মানে 16 হচ্ছে, তাহলে টি এর মান কী হবে? 16 বর্গমূল হবে বা স্কোয়ার রুট হবে, তাহলে 4 সেকেন্ড লিখতে হবে।
রাইট অ্যান্সার। 4 সেকেন্ড হবে রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 19 জায়গায় আসুন, নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ? এটা বৃষ্টির জল সংরক্ষণ ও জলাধার ব্যবস্থাপনা, এটা হবে রাইট অ্যান্সার। তারপরে চলে আসো, প্রাণীদের যৌগকলার মেদ কোষগুলি সজ্জিত হয়ে লোবিউল তৈরি করে, এগুলি ড্যাশের বিভাজন পার্থক্য, এগুলি বিভাজন পার্থক্য হয়। প্রাণীদের যৌগকলায় মেদ কোষগুলি সজ্জিত হয়ে লোবিউল তৈরি করে, এগুলি ড্যাশের বিভাজন পৃথক হয়। কোলাজেন ও ইলাস্টিন তন্তু। মটর গাছ অন্যান্য গাছে আরোহণের জন্য কোন কাঠামো ব্যবহার করা হয়? আকর্ষ বা টেন্ড্রিলস। নিচের কোনটি শব্দোত্তর শব্দের কাজ নয় বা আল্ট্রাসাউন্ডের কাজ নয়? সাধারণ শ্রবণ ক্ষমতা পরীক্ষা করা। সাধারণ শ্রবণ ক্ষমতা পরীক্ষা করা আল্ট্রাসাউন্ডের কাজ নয়। এর কাজ তাহলে কি? মেডিকেলে ইমেজ তৈরি করা, ইউএসজি যেটাকে বলে আল্ট্রাসোনোগ্রাফি, ধাতব ব্লকের ফাটল শনাক্ত করা, জিনিসপত্র পরিষ্কার করা। রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা সর্বোত্তম উদাহরণ কোনটি? কাঠের দহন। রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা সর্বোত্তম উদাহরণ কি? কাঠের দহন। 24 দাগেরটা প্রশ্ন কি বলেছে? একটি এককোষী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্বলিত দুটি সমান অপত্য কোষে বিভাজনকে কি বলা হয়? দ্বিবিভাজন বলা হয় বা ডিফিউশন বলা হয়। কার্বনের যে ধর্ম তার বিপুল সংখ্যক জৈব যৌগ গঠনে সাহায্য করে তা হলো চতুর্যোজ্যতা বা ক্যাটিনেশন উভয়ই। ক্যাটিনেশন মানে কার্বনের শৃঙ্খল তৈরি করার যে ক্ষমতা, অনেকগুলো কার্বন পরমাণুর সাথে একটা লম্বা চেন বা শৃঙ্খল তৈরি করে, সেটাকে ক্যাটিনেশন ধর্ম বলা হয়। চতুর্যোজ্যতা মানে যোজ্যতা 4, এর 4টে হাত থাকে, 4টে হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারে, তাই জন্য চতুর্যোজ্যতা বলা হয়। তাহলে এই হচ্ছে 25টা প্রশ্ন। আশা করি ভিডিওটি খুব তোমাদের ভালো লেগেছে, আর অবশ্যই উপকৃত হলে লাইক করে দিও। প্রতিদিন এরকম তোমরা অফিসিয়াল রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গ্রুপ ডি সায়েন্সে পেতে থাকবে। বাংলাতে আবার তোমরা ইউটিউবে কোথাও পাবে না। অবশ্যই ভিডিওটি ফলো রেখো। এটা পার্ট 2 ভিডিও হলো, নেক্সট এভাবে পার্ট 3, পার্ট 4 এভাবে আসতে থাকবে। আর যারা পার্ট 1 ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাও যাতে আপডেট পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে আমার একটা গ্রুপ রয়েছে, যেখানে তোমরা তোমাদের সমস্যা, ডাউট ওখানে জানাতে পারো। ওখানে সবার জন্য চ্যাটিং অ্যাভেলেবেল রয়েছে। তো যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও। তোমাদের এই লাইক আমার ভিডিও করার মনোযোগ বাড়াবে এবং অনুপ্রেরণা দেবে। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।